আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারের লেকচার 1-এ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে, এটার আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। তো এখন আমি হচ্ছে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি, সবাই খাতা কলম নিয়ে বসবে। তো এই চ্যাপ্টারে মূলত মোটা দাগে আমরা হচ্ছে দুই ধরনের সেল নিয়ে আমরা স্টাডি করি। একটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, আর আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, তো আমি প্রথমে এটা লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, বা যেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে ইনপুট হিসাবে দেওয়া হয় হচ্ছে রাসায়নিক শক্তি, আর আউটপুটে আমরা পাই হচ্ছে তড়িৎ শক্তি। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষে কি করা হয়, কেমিক্যাল এনার্জি হচ্ছে আমরা ইনপুটে দেই, আর আউটপুটে পাই ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিচ্ছি ইনপুটে দেওয়া হয়েছে কি, ইনপুটে দেওয়া হয় হলো আমাদের কেমিক্যাল এনার্জি, এটা হলো ইনপুটে দেই আমরা। আর আউটপুটে আমরা পাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তো প্রথম আমাদের মনে হবে যে আমরা কিছুই বুঝতেছি না, আসলে এর মতো মারাত্মক ইজি ব্যাপার আর পৃথিবীতে নাই। তোমরা জাস্ট কি করবে, এখন জাস্ট লিখতে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে সকল কিছু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়বার একটা টাইপ কি বলেছিলাম, আচ্ছা ইলেকট্রোকেমিক্যাল হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ, একটু মিস্টেক হয়েছে আমার, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, আর দ্বিতীয়বার একটা সেল নিয়ে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ইলেকট্রোলাইটিক সেল বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের উল্টা প্রক্রিয়া ঘটে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা দিয়েছিলাম ইনপুটে কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি, আর আউটপুটে পেয়েছিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা বলা যায় যে তড়িৎ শক্তি। ঠিক আছে, আর ইলেকট্রোলাইটিক সেলে আমরা ইনপুটে দিই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে কি তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি, আর আউটপুটে পাই হচ্ছে আয়নের, মানে ওখানে আয়নের পরিবর্তন ঘটে বা কেমিক্যাল চেঞ্জ, বা আমরা বলতে পারি যে কেমিক্যাল মোটা দাগে কেমিক্যাল এনার্জি আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইনপুটে কি দেই, ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, মানে এইটার উল্টা মেকানিজম। ইলেকট্রিক্যাল এনার্জি, আর আউটপুটে পাই হচ্ছে কি আমরা আয়নের পরিবর্তন, মানে কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, আয়নের পরিবর্তন। তো তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, আমি আশা করতেছি তোমরা এতটুকু লিখে নিছো। তো আমি এখন এতটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন থেকে নেক্সট 15 মিনিটস তোমাদের একটা কাজ দিচ্ছি আমি, সেই কাজটা হচ্ছে তোমরা কোনো কিছু বুঝতে যাবে না, কারণ তোমরা যদি এখন বুঝতে যাও তাহলে বুঝতে গেলে অনেক কিছু বুঝবে না। ঠিক আছে, এই জন্য তোমাদের যে কাজটা, এখন থেকে নেক্সট 15 মিনিটস তোমরা জাস্ট গল্পের মতো মনোযোগ সহকারে শুনতে থাকো যে আমি কি বলি। ঠিক আছে, তো প্রথমে আমি ডিল করবো ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটাকে আমরা বাংলায় কি বলি, ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা বাংলায় বলি তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ। আর একটা বলছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের উল্টা। ঠিক আছে, বাট ওইটা আমাদের এখন দেখার বিষয় না, আমরা প্রথমে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে ডিল করতেছি, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ
রাসায়নিক কোষ। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে আমরা ইনপুট দিব হচ্ছে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিকের সাথে মিল আছে। ইনপুটে কি দিব আমরা? কেমিক্যাল এনার্জি বা হচ্ছে রাসায়নিক শক্তি। কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি কি করবো আমরা? ইনপুট দিব। ঠিক আছে, আর আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো হচ্ছে আমরা তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা যে গল্পটা শুনতেছি তো ভালো কথা, তো এখানে গল্পে তো বুঝলাম, আমরা শুনে যাচ্ছি ভালো। তো এখন এখানে আসলে একটা ব্যাপার ঘটতেছে, সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল, এটায় দুইটা অর্ধকোষ থাকে। কিন্তু এই অর্ধকোষের ব্যাপার বলে তো গল্পটা আসলে শুনতে ভালো লাগতেছে না। আমরা সহজে বলতে পারি যে দুইটা পাত্র থাকে। দেখা মাত্র চিনতে পারি কীভাবে? দুইটা পাত্র থাকে এবং এই দুইটা পাত্রে দুইটা তড়িৎদ্বার থাকে। একটা তড়িৎদ্বার হলো অ্যানোড। তোমরা সবাই গল্পটা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? বোঝার দরকার নেই। আর একটা তড়িৎদ্বার হলো ক্যাথোড। গল্পটা মনোযোগ সহকারে শুনবে, প্লাস হচ্ছে আমি যা লিখি এগুলো লিখে নিবে। ঠিক আছে, লিখবে আর গল্পটা মনোযোগ সহকারে শুনতে থাকবে। ঠিক আছে, তোমাদের এখনো 30 মিনিটস আছে, জাস্ট মনোযোগ সহকারে গল্পটা শুনতে থাকো আর লিখতে থাকো যা লেখায়। আর এটা হচ্ছে ক্যাথোড। আর একটা তড়িৎদ্বার হলো ক্যাথোড তড়িৎদ্বার। ঠিক আছে, তো এখন এই গল্পে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই অ্যানোড তড়িৎদ্বার, এটা কি? এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। আর এই ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড হয় হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, আর ক্যাথোড হয় হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। আর আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হচ্ছে তো ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষের উল্টা প্রক্রিয়া ঘটে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে। ঠিক আছে, আর সেখানে অ্যানোড হয় হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হয় হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো সেটা আমরা না হয় দেখবো, সমস্যা নাই। তাহলে এই অ্যানোড নেগেটিভ, এখন এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি হয়? ইলেকট্রনের ফ্লো হয়। কিসের ফ্লো হয়? ইলেকট্রনের ফ্লো হয়। ঠিক আছে, আর এখান থেকে এখানে এই যে সাপোজ এখানে অ্যানোড হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে জিঙ্ক দণ্ড। সাপোজ এখানে আমরা অ্যানোড হিসেবে কি নিলাম? জিঙ্ক দণ্ড নিচ্ছি, আর ক্যাথোড হিসেবে নিলাম হচ্ছে কপার দণ্ড। এখন প্রশ্ন হলো তোমাদের এখন কি বুঝতে বলছি? না, বুঝতে বলি নাই। ঠিক আছে, এটা কেন জিঙ্ক দণ্ডতে অ্যানোড লাগাইছি আর কেন হচ্ছে ক্যাথোডে কপার দণ্ড লাগাইছি সেটা আমরা পরে বুঝবো, সমস্যা নেই। এখনো তোমরা 10 মিনিটস জাস্ট লিখতে থাকো আমি যে লেখাই, আর হচ্ছে গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতে থাকো যে আমি কি বলি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলে যা বুঝলাম যে দুইটা অর্ধকোষ থাকে। কয়টা অর্ধকোষ? দুইটা অর্ধকোষ। এখন অর্ধকোষ এত কঠিন করা দরকার নেই, জাস্ট বুঝবো যে দুইটা পাত্র থাকে। এই একটা পাত্র, এই একটা পাত্র। কিসে থাকে? ইলেকট্রোকেমিক্যাল সেলে। এই ইলেকট্রোকেমিক্যাল সেলের আরেকটা নাম কি? তড়িৎ রাসায়নিক কোষ বাংলায়, আর একটা নাম হচ্ছে গ্যালভানিক কোষ। ঠিক আছে, ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ, হোয়াটএভার, ওদিকে আমি যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে এটা একটা অর্ধকোষ আর এইটা একটা অর্ধকোষ। আর সহজভাবে বললে যে দুইটা কি থাকে? দুইটা পাত্র থাকে। অর্ধকোষের ঝামেলা না, যে সোজা কথা দুইটা পাত্র থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে নেগেটিভ তড়িৎদ্বারে কি আছে? জিঙ্ক দণ্ড আছে। হ্যাঁ, এবং এখান থেকে কি হবে? ইলেকট্রন ক্রমাগত এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। ঠিক আছে, আর নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভের দিকে যাবে। কি যাবে? ইলেকট্রন যাবে, ভালো কথা। আর অ্যানোড তো পাত্র থাকে ইলেকট্রোকেমিক্যাল সেলে দুইটা, মানে তড়িৎ রাসায়নিক কোষে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর এখানে দেখা যাচ্ছে সাপোজ যেহেতু জিঙ্ক আছে, জিঙ্ক দণ্ড, হ্যাঁ, এই পাত্রের মধ্যে সলিউশন দিতে হবে জিঙ্কের কি
মানে জিঙ্কের দ্রবণটা দিলে জিঙ্কের দ্রবণই দিতে হবে, অর্থাৎ যেহেতু জিঙ্ক আছে তাহলে জিঙ্কের একটা দ্রবণ নিলাম আমি, জিঙ্ক সালফেট, ঠিক আছে। জিঙ্ক, যেহেতু জিঙ্ক আছে, জিঙ্ক থাকলে জিঙ্কের দ্রবণই নিতে হবে, জিঙ্ক আছে তাহলে আমি দিলাম জিঙ্ক সালফেট। আর এখানে কপার আছে তাহলে অবশ্যই কপারের, মানে কপার থাকলে অবশ্যই কপারের দ্রবণই নিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্রবণ নিলাম আমি কপার সালফেট। হ্যাঁ, এবং একটা লবণ সেতু দিয়ে এদের মধ্যে কানেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে। এই লবণ সেতুর কাজ কি, এগুলো হচ্ছে আমরা সব দেখবো, সমস্যা নেই। আগে তোমরা যেটা বলছি সেটা করতে থাকো। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। এবং এই তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলে যেই প্রসেসে, এখনো তোমাদের 7 মিনিটস আছে যেটা যেটা করতে বলছি সেটা করার জন্য, ঠিক আছে। তো ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এই অ্যানোড এবং ক্যাথোড তড়িৎ দ্বারা যে বিক্রিয়া ঘটে সেটার নাম হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন কি? রেডক্স দ্বারা কি বোঝায়? রেডক্স দ্বারা বোঝায় হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। রেডক্স দ্বারা কি বোঝায়? রেডক্স লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই। রেডক্স, অক্স দিয়ে অক্সিডেশন মানে কি জারণ, আর রেড দিয়ে রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, অর্থাৎ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বোঝায়, অর্থাৎ জারণ বিজারণ, ঠিক আছে। তাহলে কোন বিক্রিয়া ঘটে এদের মধ্যে? রেডক্স রিয়াকশন। হ্যাঁ, রেডক্স। এই ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে কোন ধরনের রিয়াকশন ঘটতে থাকে সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। এবং আমরা দেখলাম হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার ইলেকট্রন কি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, এজন্য যে ঘটনাটা ঘটে অ্যানোড তড়িৎদ্বার নেগেটিভ হওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু ইলেকট্রনের ছাড়ন হয়। আচ্ছা, আমরা যদি 3 নম্বর চ্যাপ্টার কেউ পড়ি, সেকেন্ড পেপারটা তো অনেক ভালো, সেটা হচ্ছে আমরা একটা ব্যাপার জানি যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। হ্যাঁ, বোঝার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে শুনতে থাকো গল্পের মতো। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, হোয়াট এভার, এত ডেপথে যাওয়ার দরকার নেই। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন কি হয়েছে? ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ জারণ বিক্রিয়া করছে, ভালো কথা। তাইলে এখানে ইলেকট্রন ত্যাগ করছে, ভালো। জিঙ্ক তাহলে কিছু পরিণত হবে? জিঙ্ক 2+ পরিণত হবে, অর্থাৎ জিঙ্ক সলিড থেকে জিঙ্ক আয়নে পরিণত হবে, জিঙ্ক 2+ বা আয়নে পরিণত হবে, জিঙ্কের আয়নে। তাহলে এখানে যে জিঙ্ক 2+ মুক্ত হইলো, এখানে কি অ্যানোডে তাহলে ইলেকট্রনগুলো রয়ে গেল, এই জন্য অ্যানোড সহজে বলতে যায় যে অ্যানোড নেগেটিভ, এই কারণে অ্যানোড হচ্ছে নেগেটিভ, হোয়াট এভার, এটা এত জটিল করার দরকার নেই। তো এখন বিষয় হচ্ছে কি, যেটা আমাদের এখান থেকে বুঝতে হবে যে অর্ধকোষ থাকে দুইটা, সোজা কথা, দুইটা পাত্র থাকে, ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষে। আরেকটা কি, ইনপুটে রাসায়নিক শক্তি, যেমন জিঙ্ক সালফেট, এটা কি দ্রবণটা কি? অবশ্যই এটা কি কেমিক্যাল, মানে কেমিক্যাল সলিউশন, ঠিক আছে। তো কথা হচ্ছে এখান থেকে ইলেকট্রন ফ্লো হলো, ভালো। এবং এই ইলেকট্রনের ফ্লোর ফলে কি হলো? বাল্বটা জ্বলে উঠছে, অর্থাৎ ইনপুটে ছিল কি, ইনপুটে ছিল কেমিক্যাল এনার্জি, আর আউটপুটে পাইছি ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাইছি, ভালো কথা। এবার আমরা ইলেকট্রোলাইটিক সেলটা দেখি। তোমাদের এখনো 3 মিনিটস আছে, তোমরা এখনো 3 মিনিটস কি করবে? জাস্ট শুনতে থাকবে গল্পের মতো করে। আচ্ছা, তো এখন আমি একটা বর্ডার দিয়ে নিই। ইলেকট্রোকেমিক্যাল সেলে জাস্ট একটা পাত্র থাকবে, হ্যাঁ, একটা পাত্র থাকবে। একদম বোঝার সুবিধার্থে বুঝবে কি যে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলে 2টা পাত্র থাকবে, আর ইলেকট্রোলাইটিক সেলে একটা পাত্র থাকবে। এবং এই একটা পাত্রের মধ্যেই দেখা যাচ্ছে কি 2টা তড়িৎদ্বার থাকবে, একটা হচ্ছে অ্যানোড আর একটা ক্যাথোড। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে ক্যাথোড অ্যানোড, মজার ব্যাপার হচ্ছে কি যে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল ইলেকট্রোকেমিক্যাল সেলের বিপরীত প্রক্রিয়া ঘটে, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল ইনপুট দেই হচ্ছে আমরা কেমিক্যাল এনার্জি, আউটপুট পাই হচ্ছে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। বাট এইটাতে আমরা ইনপুট দেই কি, ইনপুট দেই হচ্ছে এখান থেকে ইনপুট দেই হলো ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ তড়িৎ শক্তি ইনপুট দিয়ে, আর আউটপুটে হচ্ছে আয়নের পরিবর্তন ঘটে, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ হয়, ঠিক আছে। অর্থাৎ এটার বিপরীত প্রসেস যেহেতু। আর একটা বিষয় হচ্ছে, তাহলে এটা মনে রাখাটাও ইজি আমাদের জন্য যে এখানে ক্যাথোডে হবে কি, ক্যাথোড হবে পজিটিভ, ক্যাথোড হবে, সরি আমি একটু মিস্টেক করছি, এখানে অ্যানোডে কি ছিল? নেগেটিভ। হ্যাঁ, তাহলে ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোড হবে কি, অ্যানোড হবে পজিটিভ, আর ক্যাথোড হবে নেগেটিভ। বাট ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড নেগেটিভ তড়িৎদ্বার, আর হচ্ছে ক্যাথোড পজিটিভ তড়িৎদ্বার, ঠিক আছে। এটার বিপরীত হবে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে, অর্থাৎ
ক্যাথোড নেগেটিভ আর হচ্ছে অ্যানোড পজিটিভ, ঠিক আছে। ওকে, তো এই আর এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এখান থেকে আমি লিখে নিই যে ইলেকট্রোলাইটিক, এটা কি ইলেকট্রোলাইটিক সেল, যেটাকে বাংলায় বলি আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এখন এখানে বিষয় হচ্ছে, এখান থেকে জাস্ট বোঝার বিষয় একটাই, সেটা হচ্ছে আমরা কি পাত্র নিব। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ইনপুটে দেই হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, আর আউটপুটে পাই আয়নের পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল বা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের বিপরীত হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেলে পাত্র ব্যবহার হয় একটা, আর ইলেকট্রোকেমিক্যাল সেলে পাত্র ব্যবহার হয় দুইটা, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের যে ব্যাপারটা আমাদের এতক্ষণ মানে গল্পের মতো করে শুনছি, এখন তোমরা বোঝা স্টার্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমি আশা করছি এতটুকু তোমরা লেখা হয়ে গেছে, যদি বাট তবুও যদি কেউ না লেখা হয় তাহলে অবশ্যই লিখে নাও। আচ্ছা, তো আমি একটা নোট লিখি। তো আমরা এই চ্যাপ্টারে প্রথমে আমি যা পড়াবো সেটা হচ্ছে আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট, এখন তোমরা বোঝা স্টার্ট করো, কোনো সমস্যা নাই। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষে আমরা মূলত ম্যাথ যেগুলো করা লাগে সেগুলো হলো ই সেল বের করা বা ইনট সেল বের করা, ইএমএফ বের করা। ইনট সেল, ই সেল আর হচ্ছে ইএমএফ একই জিনিস, যেইলাও সেই কদু, ঠিক আছে। তো মারাত্মক ইজি, এগুলো হলো মারাত্মক ইজি। এই চ্যাপ্টারের ম্যাথ হচ্ছে এতটা সহজ যে এটা চাইলেও ভুল করা যায় না, ঠিক আছে, এরকম। তো প্রথম যে নোটটা, তো আমরা প্রথমে এই টাইপটা নিয়ে দেখবো, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে প্রথমে আমরা ডিল করবো। দুটো ভিন্ন জিনিস, ইলেকট্রোকেমিক্যাল সেল ভিন্ন জিনিস, ইলেকট্রোলাইটিক সেল ভিন্ন জিনিস। আবার এই ইলেকট্রোলাইটিক সেলে এক সূত্র দিয়ে ম্যাথ করে, ফ্যারাডের সূত্র দিয়ে ইলেকট্রোলাইটিক সেলের ম্যাথগুলো করা হয়। আর ইলেকট্রোকেমিক্যাল সেলে হচ্ছে আমরা ই সেল বের করা, ইনট সেল বা ইএমএফ বের করা, ঠিক আছে, ওইগুলো দিয়ে মানে ম্যাক্সিমাম ম্যাথ করা হয়, ঠিক আছে। তো হোয়াট এভার, তো এখন আমি নোট স্টার্ট করি। একটা নোট লিখো সবাই আমার সাথে সাথে। ইলেকট্রোকেমিক্যাল সেলে মানে কি তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড কি হয়? অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আচ্ছা, আমি এইটা মুছে আরেকটা নোট লিখতেছি, তোমরা নিচে নিজে লেখো, ঠিক আছে। আমার জায়গা নেই দেখে আমি এখানে নোটটা লিখতেছি। আর ইলেকট্রোলাইটিক সেলটায় আমরা ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করি, ওই টাইপের ম্যাথগুলো করি। বাট ইলেকট্রোলাইটিক সেলটা হচ্ছে আমরা তিনটা পর্বে আমি এই চ্যাপ্টারটা একদম তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো 3 নাম্বার পার্টে আমি হচ্ছে তোমাদের এই ফ্যারাডের সূত্র রিলেটেড ম্যাথগুলো করে দিব, ঠিক আছে। আর বাট লেকচার নাম্বার 1 আর লেকচার নাম্বার 2-তে আমরা হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে যাবতীয় বিষয়বস্তু ডিল করব ইনশাআল্লাহ। তো এখন তাহলে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে ডিল করতেছি। তো নোটটা হবে ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড, ঠিক আছে। বাট কোনো সমস্যা নেই, তোমরা এটা আঁকছো, ভালো কথা। এখন নোটটা তোমরা নিচে লিখবে, ঠিক আছে, ওকে। তো পরে যে নোটটা সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোডে জারণ ঘটে। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, আমি লিখতেছি, সমস্যা নেই। জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ ঘটে। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ ঘটে এবং ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ ঘটে।
অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, এতটুকু তোমরা লিখে নাও, আমি সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি বলছি যে ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ ঘটে। আচ্ছা, জারণ মানে কি আমরা এতদিনে জানার কথা, যে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন মানে ইলেকট্রনের ত্যাগ, অপরদিকে বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, ঠিক আছে। আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ ঘটে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটে। ভালো কথা। তো এখন কথা হচ্ছে, আমি আরেকটা নোট দিয়েছিলাম যে এই নোটের সাথে এই নোট সম্পূর্ণ রিলেভেন্ট, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন প্রশ্ন এই নোট থেকে তাহলে আমরা বলতে পারি না যে অ্যানোড কেন ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড কেন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়? ওয়েল, গুড কোশ্চেন। সেটা হচ্ছে এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, এখানে কি দেখলাম আমরা, যে অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, আরেকটা নোটে কি দেখলাম, যে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। জারণ মানে কি? জারণ মানে আমরা অনেক আগ থেকে জেনে, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রনের ছাড়ন মানে কি? যে ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে। আচ্ছা, মানে ইলেকট্রন হারায় ফেলছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, অ্যানোডে আমরা কি দেখলাম, ইলেকট্রন ত্যাগ মানে ইলেকট্রন কি এখান থেকে এইভাবে যাচ্ছে, এই যে বাল্বটা জ্বলে উঠলো, ঠিক আছে। ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এখানে কি হঠাৎ বাল্বটা জ্বলে উঠলো। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছিলাম যে জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট, মানে যেই দণ্ড নিব, মানে দণ্ড যেটা থাকবে, ঠিক আছে, যেই ধাতুর দণ্ড থাকবে ঠিক ওই ধাতুর দ্রবণই থাকতে হবে, ঠিক আছে। যেমন জিঙ্ক সালফেট। তো জিঙ্ক সালফেট কিভাবে ভাঙে? জিঙ্ক সালফেট ভাঙে কিভাবে? যেমন এখানে আছে জিঙ্ক 2+, SO4 মানে SO4 2- সালফেট, জিঙ্ক 2+, হ্যাঁ, SO4 2- সালফেট, SO4 2- সালফেট, জিঙ্ক 2+, এমনি তো ভাঙে, ঠিক না? আবার এখানে কি আছে, যেহেতু কপার ধাতু, তো কপার ধাতুর দ্রবণ কি? কপার সালফেট। তাহলে কপার সালফেট কিভাবে ভাঙে? কপার 2+, SO4 2-, ঠিক না? কপার 2+, SO4 2-, ওকে, SO4 2-, কপার 2+। এখন এখানে যে ঘটনাটা ঘটে, এই জিঙ্ক প্রথমে ধাতু আকারে এইভাবেই থাকে, হ্যাঁ, এবং যেহেতু কি হয়, অ্যানোডে জারণ হয়, অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয় মানে ইলেকট্রন ছাড়ন হয়। তাইলে পরে জিঙ্ক ধাতু ও কি হয়, ও ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন, মানে জিঙ্ক কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়, ঠিক আছে। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে। অর্থাৎ ছিল ধাতু, ইলেকট্রন ত্যাগ করার ফলে ও হচ্ছে আয়নে পরিণত হয়েছে। জিঙ্ক দণ্ড যেটা ছিল ওটা ছিল ধাতু, ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়েছে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। এবং অপরদিকে এখানে কপার 2+ প্রথম অবস্থায় ছিল আয়নিত অবস্থায়, কপার 2+ প্রথম অবস্থায় ছিল হলো আয়নিত অবস্থায় দ্রবণে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে দুইটা ইলেকট্রন জিঙ্ক ধাতু ত্যাগ করছে, এই দুইটা ইলেকট্রন কপার 2+ কি গ্রহণ করে, মানে কপার 2+ + 2 ইলেকট্রন মাইনাস, অর্থাৎ কপার 2+ ওই যে জিঙ্ক ধাতুর দুইটা ইলেকট্রন ত্যাগকৃত দুইটা ইলেকট্রন ওই দুইটা গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। ঠিক এই প্রক্রিয়াটা এইভাবেই চলতে থাকে। অর্থাৎ কপার 2+, এই যে দ্রবণের যে কপার 2+, এইটা জিঙ্ক ধাতুর ত্যাগকৃত দুইটা ইলেকট্রন ক্রমাগত নিতে থাকে এবং কি এখানে ক্যাথোডে কি কপার ধাতু জমতে থাকে, কপার ধাতু জমতে থাকে। অপরদিকে জিঙ্কের কি হয়, জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+, ইলেকট্রন হারায় আর জিঙ্ক 2+ এ পরিণত হয়, অর্থাৎ ধাতু থেকে আয়নে পরিণত হয়, এবং কি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। অপরদিকে এখানে এই যে কপার সালফেটের যে দ্রবণ, এখানে কপার 2+ ছিল, ইলেকট্রনগুলো গ্রহণ করতেছে এবং কপারে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে এই অ্যানোড ক্রমাগত থিনার মানে পাতলা হয় বা হচ্ছে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হইতে পাতলা হয় বা ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। অপরদিকে ক্যাথোড কি হয়, ক্যাথোড হচ্ছে এই যে কপার 2+ থেকে কপারে পরিণত হয়, অর্থাৎ ধাতুতে পরিণত হয় এবং সেই ধাতু কি ক্যাথোড এইভাবে জমতে থাকে, অর্থাৎ পুরু হয় বা ঠিক হয়, ঠিক আছে। এলে অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোড ক্রমাগত বৃদ্ধি প্রাপ্ত হয়। এই যে কপার ধাতু যে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া তো বিজারণ, অর্থাৎ ক্যাথোডে কি হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে, বিজারণ বিক্রিয়া, আর হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া করছে, ঠিক আছে। অর্থাৎ এইভাবেই আমরা বলতে পারি যে অ্যানোড কি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়েছে আর ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তো আমি আশা করি এতটুকু আমরা মানে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি এতটুকু মুছে দিচ্ছি।
আচ্ছা, তো আমি তড়িৎ রাসায়নিক কোষটা আরেকবার আঁকি, কারণ হচ্ছে আমাদের দরকার আছে এই জন্য। কয়টা পাত্র থাকে? দুইটা, যদি আমরা অর্ধকোষ বলি, বাট আমাদের সহজ করার জন্য হচ্ছে পাত্রই বলতেছি। এই একটা পাত্র, এই একটা পাত্র। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখানে কি হবে? অ্যানোডে আমরা কি নিয়েছিলাম তড়িৎদ্বার হিসেবে? জিঙ্ক। আর ক্যাথোডে আমরা কি নিয়েছিলাম? কপার। হ্যাঁ, এবং দ্রবণ কি নিয়েছিলাম? জিঙ্কের জন্য অবশ্যই, মানে জিঙ্ক ধাতুর জন্য অবশ্যই ওই ধাতুযুক্তই দ্রবণ থাকতে হবে, অর্থাৎ জিঙ্ক সালফেটের দ্রবণ। আর কপারের জন্য তাহলে কপার সালফেটের দ্রবণ। ঠিক আছে, ভালো কথা। এবং এদের মাঝখানে একটা কি থাকবে? সল্ট ব্রিজ। ইউ আকৃতির কি বাঁকা কাঁচনল, এবং কি কি দ্বারা থাকে এগুলো হচ্ছে আমরা সব পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। এটা হচ্ছে সল্ট ব্রিজ। হ্যাঁ, যদিও সল্ট ব্রিজটা ততটাই হয় নাই, বাট বুঝতে পারলেই হয়েছে। এটা আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতু বাংলায় বললে। এবং ওয়্যার দ্বারা বা পরিবাহী দ্বারা কি করলাম? আমরা এদেরকে যুক্ত করে দিলাম। সাপোজ এখানে একটা ভোল্ট মিটার, বা আমরা হচ্ছে আমি বাল্ব লাগানোটা প্রেফার করি, একটা বাল্ব যুক্ত করে দিলাম। এবং ইলেকট্রন ফ্লো এটা কি হলো? জ্বলে উঠছে, ভালো কথা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রোকেমিক্যাল, মানে একদম সিম্পল একটা কি ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। তো এখন এখানে একটা বিষয় হলো যে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা অ্যানোডেই জিঙ্ক ধরলাম, ক্যাথোডেই কেন কপার ধরলাম? এমন তো হয় নাই যে কপারে আমরা অ্যানোডে আমরা কপার বসাইছি আর ক্যাথোডে আমরা জিঙ্ক বসাইছি, এমন তো হয় নাই। তো এইটা বোঝার জন্য আমাদেরকে ধাতুর সক্রিয়তা সিরিজের সাহায্য নিতে হবে। ঠিক আছে, বাট সেই ধাতুর সক্রিয়তা সিরিজের সাহায্য নেওয়ার আগে আমি সিম্পল একটা নোট লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নিবে। সেটা হচ্ছে জারণ মানে ছাড়ন। এটা তোমরা লিখে নিবে দ্রুত। জারণ মানে, ছন্দটা তোমরা মনে রাখার জন্য এই ছন্দটা লাগে। জারণ মানে ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রনের ত্যাগ। আর বিজারণ মানে গ্রহণ। কিসের গ্রহণ? ইলেকট্রনের গ্রহণ। হ্যাঁ, আর একটা হচ্ছে কি জাগ্রত বিদ্যান। আর একটা হলো জাগ্রত বিদ্যান। আচ্ছা, বিদ্যান মানে কি? মানে যে অনেক কিছু জানে। ঠিক আছে, মাশাআল্লাহ, জাগ্রত বিদ্যান। তো জাগ্রত বিদ্যান। এখন প্রশ্ন হলো জাগ্রত কি? আচ্ছা, জাগ্রত, আচ্ছা, জারক হচ্ছে কি এক ধরনের পদার্থ, মানে অক্সিডাইজিং এজেন্ট। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তো এটা মনে রাখার জন্য এই ছন্দটা। জারক কি করে? জারক পদার্থ যারা আছে এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। জারক পদার্থ কি করে? গ্রহণ করে। কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। অপরদিকে বিজারক যারা আছে, বিজারক পদার্থ, তারা কি করে? ইলেকট্রন দান করে। এখন গভীর মনোযোগ দাও তোমরা। এখানে বলা হয়েছে কি যে জারণ মানে ছাড়ন, মানে জারণ হচ্ছে এক প্রকারের বিক্রিয়া। জারণ কি? জারণ হচ্ছে এক প্রকারের বিক্রিয়া। হ্যাঁ, যেটাকে আমরা বলি কি অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে, তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন, মানে জারণ মানে কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন, ভালো কথা। আর বিজারণ মানে কি? বিজারণ বিক্রিয়া মানে হলো ইলেকট্রনের গ্রহণ। অপরদিকে জারক হচ্ছে পদার্থ, হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট। এর কাজ হচ্ছে গ্রহণ করা। কি গ্রহণ করা? ইলেকট্রন গ্রহণ করা। আর বিজারক হচ্ছে, এটাও হচ্ছে পদার্থ, যেটাকে বলা হয় রিডিউসিং এজেন্ট বা বিজারক। এর কাজ কি হচ্ছে? ইলেকট্রন দান করা। তাহলে এখন গভীর মনোযোগ দাও তোমরা। বলছে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, অপরদিকে এইখানে বলছে বিজারক মানে ইলেকট্রনের দান। দান মানে তো ছাড়ন বা ত্যাগ করা, একই কথা, যেইলো সেই কুদু। তার মানে বিজারক পদার্থ যারা, তার সাথে এই যে ছাড়নের মিল গেল না? মানে বিজারক পদার্থের সাথে ছাড়নের মিল যাচ্ছে না, কারণ এখানেও ছাড়ন, এখানেও ছাড়ন বা দান, রাইট। অর্থাৎ বিজারক পদার্থ যারা, তারা ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করার যে প্রক্রিয়া, ইলেকট্রন দান করার যে বা ইলেকট্রন ত্যাগ করার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকেই তো আমরা বলি কি? সেটাকেই আমরা বলি জারণ বিক্রিয়া।
অর্থাৎ যে সমস্ত পদার্থ বিজারক পদার্থ তারা জারণ বিক্রিয়া দেয়। বিজারক পদার্থরা কি বিক্রিয়া দেয়? জারণ বিক্রিয়া দেয়। আর যে সমস্ত পদার্থরা হচ্ছে জারক পদার্থ তারা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ বিজারণ। অর্থাৎ কি বিজারণ বিক্রিয়াটা কোন ধরনের? বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারক পদার্থ বিজারণ বিক্রিয়া দেয়। তো আমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন এখান থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একটা নোট লিখতে হবে। নোটটা হলো, আচ্ছা আমরা কি দেখছিলাম এখানে, জিঙ্ক থেকে ইলেকট্রন কি হইতো? জিঙ্ক থেকে ইলেকট্রন, জিঙ্ক যেহেতু অ্যানোডে আছে, অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, মানে জিঙ্কে কি, জিঙ্কে হচ্ছে মানে অ্যানোডে বসেছিলাম, আর অ্যানোডে কি হয়? অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, ভালো কথা। এবং ইলেকট্রনের ত্যাগ হয়। ইলেকট্রনের কি হয়? অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ হয়, অর্থাৎ জারণ বিক্রিয়া হয়। কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া, ঠিক আছে। তো এই ব্যাপারটা নোটে লিখে দিই যে এই ক্ষেত্রে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে। নোটটা হচ্ছে, সবাই দ্রুত লিখবে। এই ক্ষেত্রে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করছে, এজন্য কি হয়েছে? এজন্য হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ ইলেকট্রনের ছারণ বা ত্যাগ হয়। আচ্ছা তোমরা এতটুকু লিখে নাও। তো সহজে আমরা কি বুঝলাম যে অ্যানোডে কি হয়েছে? ইলেকট্রনের ত্যাগ হয়েছে বা ইলেকট্রনের ছারণ হয়েছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের ছারণ বা ত্যাগ মানে কি? জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া কোন ধরনের পদার্থ দেয়? যারা বিজারক তারা দেয়। কাজেই আমরা বলছি যে এই ক্ষেত্রে জিঙ্ক হচ্ছে বিজারক। কেন? কারণ হচ্ছে এই জিঙ্ক আর কপারের মধ্যে কি, জিঙ্ক হচ্ছে ইলেকট্রন কি ত্যাগ করছে বা ইলেকট্রন মানে ইলেকট্রনের ছারণ হয়েছে, ঠিক আছে, বা ইলেকট্রন ত্যাগ হয়েছে এখানে, অর্থাৎ জারণ বিক্রিয়া হয়েছে। জারণ বিক্রিয়া কে দেয়? বিজারক পদার্থ দেয়, যেটা আমরা এখান থেকে শিখে আসছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আর কপার কি করছে? কপার এই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে গ্রহণ করে কে? গ্রহণ করে হচ্ছে কোন পদার্থ ইলেকট্রন গ্রহণ করে? জারক। তার মানে কপার হচ্ছে জারক। আর বিক্রিয়া হচ্ছে কোন ধরনের? বিজারণ বিক্রিয়া। তার মানে ক্যাথোডে, তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। আর অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়, রাইট। আর পদার্থ অ্যানোডে, আচ্ছা অ্যানোডে বিক্রিয়া হয় হলো কোন ধরনের বিক্রিয়া হয়? অ্যানোডে বিক্রিয়া হয় হলো জারণ বিক্রিয়া, মানে ইলেকট্রন ছাড়ন। আর পদার্থ হচ্ছে বিজারক। আর ক্যাথোডে হচ্ছে বিক্রিয়া হয় হলো বিজারণ বিক্রিয়া, আর পদার্থ হচ্ছে জারক, ঠিক আছে। আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার আমাদের, আলহামদুলিল্লাহ। তো এখন মোস্ট পপুলার কোশ্চেন, যে আমরা কেন অ্যানোডেই কেন জিঙ্কের বসাইলাম, অ্যানোডে আমরা কেন কপারে বসাইলাম না? গুড। তাহলে এইটা জানার জন্য আমাদের কি কিসের সাহায্য নিতে হবে? ধাতুর সক্রিয়তা সিরিজের মানে নিতে হবে, সক্রিয়তা সিরিজের মানে ধাতুর সক্রিয়তা সিরিজের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তো বাট তার আগে আমাদের এই ইলেকট্রোকেমিক্যাল সেলের এই যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা আছে, আচ্ছা এটা রিঅ্যাকশনটা আমাদের দেখে নিতে হবে, কারণ আমরা এতক্ষণ এই ব্যাপারটা বুঝে আসছি, এখন আমাদের পারার কথা। এই ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষের রিঅ্যাকশনটা আমাদের এখন পারতে হবে। আচ্ছা এখানে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজটা দিব না, সমস্যা নাই। অ্যানোডে কি হয়েছে? অ্যানোড জারণ বিক্রিয়া করছে, অর্থাৎ ইলেকট্রনের ছাড়ন। কে ইলেকট্রন আছে? জিঙ্ক, অর্থাৎ ছিল জিঙ্ক, এ ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে, অর্থাৎ আয়নে রূপান্তর হয়েছে। অর্থাৎ জিঙ্ক সলিড, মানে জিঙ্ক ধাতু ছিল, এ কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ জিঙ্ক 2+, মানে আয়নে পরিণত হয়েছে, অ্যাকুয়া সলিউশন, ইলেকট্রন ত্যাগ করছে, হ্যাঁ 2 ইলেকট্রন মাইনাস। আর ক্যাথোডে কি হয়েছে? এই যে জিঙ্ক ধাতুর যে এই যে ত্যাগকৃত ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কে গ্রহণ করছে? এই যে কপার 2+, এ গ্রহণ করছে, মানে কপার আয়ন, অ্যাকুয়া সলিউশন, কপার 2+, এ কি প্রথমে আয়ন হিসেবে ছিল, যেটা আমি বুঝাইছিলাম কিছুক্ষণ আগে বুঝাইছি। এ কি করছে? এই জিঙ্ক ধাতুর ত্যাগকৃত 2টি ইলেকট্রন এটা গ্রহণ করছে, 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এই যে জন্য আমি বললাম কি, কপার বা ক্যাথোডে কি হয়? ক্যাথোড ক্রমাগত কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে, ওই ব্যাপারটাই ধাতুতে পরিণত হয়েছে। গুড।
তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে হচ্ছে আমরা যদি এখন টোটাল রিঅ্যাকশনটা কমপ্লিট করি, তাহলে এখানে কি ছিল, জিঙ্ক ছিল, প্লাস এখানে কি ছিল, কপার। জিঙ্ক কি প্রথম অবস্থায় জিঙ্ক ছিল কি সলিড, প্রথম অবস্থায় জিঙ্ক ছিল সলিড মানে ধাতু, যেটা আমি বুঝে আসছি কিছুক্ষণ আগে, ঠিক আছে প্রপারলি আলহামদুলিল্লাহ। আর এখানে কি ছিল, কপার প্রথমে আয়নিত অবস্থায় ছিল, অর্থাৎ কপার 2 প্লাস অ্যাকুয়াস সলিউশন আয়নিত অবস্থায় ছিল। জিঙ্ক কিসে পরিণত হবে, মানে জারণ, মানে জিঙ্কের কি হয়েছে, জারণ হয়েছে, ঠিক আছে, মানে জারণ হওয়ার ফলে কি ইলেকট্রন ছাড়ছে মানে ত্যাগ করছে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়েছে। অপরদিকে কপার 2 প্লাস যে আয়নিত অবস্থায় ছিল ও হচ্ছে ধাতুতে পরিণত হয়েছে, যে এই কারণে তো ধাতু জমতেছিল ক্রমাগত। আচ্ছা কপার সলিড। তো এই হচ্ছে আমরা রিঅ্যাকশনটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ, যেটাকে আমরা কি বলি, মানে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, মানে এটা কি ইলেকট্রন গ্রহণ করছে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বিজারণ, অর্থাৎ ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া, হ্যাঁ এটা কি অ্যানোডে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আর ক্যাথোডে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখন এটা না এইগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে দেখতেছি, সমস্যা নেই, আপাতত তোমরা এতটুকু লিখে নাও, আর আমি আশা করি এতটুকু বুঝছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ। তো এখন আমি কি বলছি যে এই যে এত কিছু মানে আমরা যে করতেছি, এই যে মানে কোনটা আমরা অ্যানোডে বসাবো, কোন ধাতুটা আমরা অ্যানোডে বসাবো আর কোন ধাতুটা আমরা ক্যাথোডে বসাবো, কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা বলছি যে একটা সিরিজের সাহায্য নেওয়া হয়, যেটার নাম হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। এখন ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে, দেখবা যে তোমরা বইতে হচ্ছে অনেক 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 কিছু দেওয়া, হ্যাঁ মানে অনেক বড় একটা লিস্ট দেওয়া, এরকম বড় বিশাল লিস্ট হচ্ছে মনে রাখা হচ্ছে কি অনেক কষ্টসাধ্য, এবং ম্যাক্সিমাম লাগেই না বেশি। বাট আমি যে কয়েকটা লিখে দিব, ঠিক আছে, এগুলো হচ্ছে একদম মোস্ট পপুলার, এগুলো হচ্ছে যে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এবং এই কটার ছন্দের মতো মনেও রাখতে হবে। প্রথমটা কি, পটাশিয়াম, আমি ছন্দ দিয়ে দেবো যে কীভাবে তোমরা মনে রাখবে, সমস্যা আগে লেখো, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, হাইড্রোজেন, কপার, তারপর কি নিচে তোমরা নিচে লেখো, ঠিক আছে, কপারের পর হচ্ছে সিলভার, দেন হলো প্লাটিনাম, দেন হলো এইউ মানে গোল্ড, ঠিক আছে। আচ্ছা এটার ছন্দটা হলো কি, কে ক্যানা ম্যাগাইবার এলো জিঙ্ক ফেহকু, আমি এইভাবে মনে রাখতাম সহজে, কে ক্যানা ম্যাগাইবার এলো জিঙ্ক ফেহকু সিলভার প্লাটিনাম গোল্ড, ঠিক আছে। আচ্ছা আমি আবার বলতেছি, কে ক্যানা ম্যাগাইবার এলো জিঙ্ক ফেহকু সিলভার প্লাটিনাম গোল্ড। এখন কথা হচ্ছে কে দিয়ে বুঝেছে পটাশিয়াম, এবার বলছে কি ক্যানা, কে দিয়ে বুঝে ক্যালসিয়াম, না দিয়া সোডিয়াম, এবার হচ্ছে ম্যাগাইবার দিয়ে ম্যাগনেসিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম, এবার হচ্ছে জিঙ্ক ফেভ দিয়ে বলছে আয়রন, ঠিক আছে এফি, এবার হচ্ছে এইচ দিয়ে বুঝেছে হাইড্রোজেন, কু দিয়ে বলছে কপার, এবার হচ্ছে যে কি এজি দ্বারা সিলভার, মানে সিলভার প্লাটিনাম গোল্ড, ঠিক আছে। এই ছন্দটা মনে রাখলেই তোমাদের হবে। এখন কথা হচ্ছে এই সক্রিয়তা সিরিজে, ধাতুর সক্রিয়তা সিরিজে যে যত উপরে অবস্থান করে, যে যত উপরে যেমন এই যে তোমরা কিন্তু এই তিনটার নিচে লিখবা, মানে এই কপারের নিচে লিখবা সিলভার, সিলভারের নিচে লিখবা প্লাটিনাম, প্লাটিনামের নিচে লিখবা গোল্ড, আমার জায়গা নেই দেখে এই জন্য আমি ডান পাশে লিখছি। তো এখন বিষয় হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজে যেই ধাতু যত উপরে অবস্থান করে, তার মানে সে তত শক্তিশালী, সেই ধাতু তত শক্তিশালী বিজারক। তাহলে তত শক্তিশালী বিজারক মানে কি, বিজারক পদার্থ কি করে, বিদ্যান মানে ইলেকট্রন দান করে বা ডোনেট করে, অর্থাৎ ওর কোন বিক্রিয়া হওয়ার প্রবণতা বেশি, ওর হচ্ছে জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ ওর ইলেকট্রন ত্যাগ করার বা ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, ঠিক আছে। তাইলে ফর এক্সাম্পল আমরা ডিল করছিলাম দুইটা ধাতু নিয়ে, একটা কি ছিল, একটা ছিল হচ্ছে জিঙ্ক, আরটা ছিল কপার। তাইলে ধাতুর সক্রিয়তা সিরিজে জিঙ্ক আছে এইখানে, কপার আছে এইখানে, তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে কে উপরে, জিঙ্ক উপরে। যেহেতু জিঙ্ক উপরে, তাহলে কপারের থেকে জিঙ্ক কি বেশি শক্তিশালী বিজারক, তাহলে ওর কোন বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি হবে, অবশ্যই ওর জারণ বিক্রিয়া, মানে বিজারকের জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার যে বিক্রিয়াটা সেটা দেওয়ার প্রবণতা বেশি। কাজেই জিঙ্ক শক্তিশালী, কপারের অপেক্ষা জিঙ্ক কি শক্তিশালী বিজারক, তাই ওর কি ইলেকট্রন দান করার প্রবণতা বেশি, ইলেকট্রন ডোনেট বা ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, বা জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি। এই কারণেই জারণ মানে অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, জারণ বিভব। এই কারণে আমরা অ্যানোডে জিঙ্ককে বসাইছি আর ক্যাথোডে কপারকে বসাইছি। বোঝা গেল? আমি আশা করি এতটুকু আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। তাইলে এখন আমরা যে কোনো আমাদের সেল মানে ই সেল বা ইনার্ট সেল যদি আমাদের বের করতে দেয়, বা প্রমাণ তড়িৎচালক বল যদি বের করতে দেয়, তাহলে আমরা ইজিলি এই
সিরিজটার সাহায্য নিয়ে একদম ইজিলি করে ফেলতে পারবো। অ্যান্ড এইটা দেখা যাচ্ছে যে কোনটারে আমরা অ্যানোডে বসাবো, কোনটারে আমরা ক্যাথোডে বসাবো, এইটা তো মাস্ট সাহায্য নিয়ে করতে পারবোই ইনশাল্লাহ। পাশাপাশি আমরা আরেকটা প্রসেসে করতে পারবো, সেটা হচ্ছে বিজারণ বিভবের মান। বিজারণ বিভবের মান একটা ট্রিক্স বা কৌশল খাটিয়ে দেখেও আমরা জাস্টিফাই বা যাচাই করতে পারবো ইনশাল্লাহ। তো এখন এই ব্যাপারটা তোমরা লিখে নাও যে সক্রিয়তা সিরিজে যে ধাতু সক্রিয়তা সিরিজে যে ধাতু যত উপরে অবস্থিত, যে ধাতু যত উপরে অবস্থিত সে তত শক্তিশালী বিজারক। অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ করার বা অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ করার বা জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি। মানে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি ওইটাই এখন লিখে দিচ্ছি, তোমরা এতটুকু লিখে নেবে দ্রুত। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রবলেম করা স্টার্ট করে দিব, কারণ আমাদের এসেনশিয়াল বেসিক বা কনসেপ্টের পার্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন এখানে বিষয় হচ্ছে একটা প্রবলেম টাইপের কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ওরা আমাদের দিয়ে দিছে যে এখানে এই অর্ধকোষ্ঠে ওরা মানে অ্যানোডে দিচ্ছে হচ্ছে জিঙ্ক, আর এখানে এই অর্ধকোষ্ঠ মানে সোজাগত দুইটা পাত্র আর কি। এখানে ওরা দিচ্ছে কি, এখানে ওরা দিচ্ছে হচ্ছে আমাদের কপার, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে সিম্পল একটা সল্ট ব্রিজ দ্বারা যুক্ত করে দিছে, এবং দেখা যাচ্ছে যে ওরা একটা পরিবাহী তার দ্বারা এদের বর্তনী কমপ্লিট করছে। আর এখানে দিচ্ছে হচ্ছে ওরা কি, এখানে দিচ্ছে মানে এটা তো আমরা দেখে আমি বুঝতেছি যে এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে কি অ্যানোড, ঠিক আছে। এবং আচ্ছা, এটা একটা ধরো প্রবলেম, ঠিক আছে, প্রবলেম টাইপেরই, এবং এই ধরনের প্রবলেম 10 স্টার। কারণ কি, কারণ এই ধরনের কোশ্চেনও সিকিউতে আসার, এসিসি এর সিকিউতে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং জিঙ্কের জন্য হচ্ছে অবশ্যই আমরা কি কোন তড়িৎ বিশ্লেষণ নিব, জিঙ্কের জন্য মানে কোন দ্রবণ নিব, অবশ্যই জিঙ্কের দ্রবণ থাকতে হবে অর্থাৎ জিঙ্ক সালফেট, এবং কপারের জন্য অবশ্যই কপারের দ্রবণ থাকতে হবে অর্থাৎ কপার সালফেট, ঠিক আছে। এখন ওরা মানে কোশ্চেনে বলছে যে আচ্ছা, তার আগে আমি বলে নিই মানে কার বিভব মানে কোষ বিভব কত, এটা ইনট। আচ্ছা, এখন কথা হচ্ছে সিলি বিষয় নিয়ে অনেকে প্যানিক করো, কোনো সিলি বিষয় নিয়ে কখনো ভুলেও প্যানিক করা যাবে না। অনেকে ইনট বলে যে এটা উপরে হবে না নিচে হবে, ঠিক আছে। ওটা উপরেও দেওয়া যায় নিচেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তা আমি উপরে দেওয়াটাই প্রেফার করি, মানে আমার উপরে দিতে ভালো লাগে। তোমার যদি ভালো লাগে নিচে দিতে, তাহলে আমরা নিচে দিতে পারবো, সমস্যা নেই। তো এখানে দেওয়া আছে ইনট জিঙ্ক 2+ থেকে, জিঙ্ক মানে কি বিজারণ বিভব দিছে, ঠিক আছে, ইকুয়ালস টু -0.76 ভোল্ট। আর হচ্ছে ইনট
কপার 2 প্লাস থেকে কপার হলো প্লাস 0.34 ভোল্ট, ঠিক আছে। তো এখন আমাকে বলছে যে কোষ বিক্রিয়া লিখতে, এবং বলছে যে সেল ডায়াগ্রাম হচ্ছে মানে কোষ বিক্রিয়া লিখতে বলছে, এবং হচ্ছে সেল ডায়াগ্রাম মানে কি কোষ সংকেত বলছে যে কোষ বিক্রিয়া। প্রবলেমটার কোশ্চেনটা কি যে কোষ বিক্রিয়া এবং কোষ সংকেত বা সেল ডায়াগ্রাম লিখতে, ঠিক আছে। কোষ সংকেত বা সেল ডায়াগ্রাম লিখো, এটা হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমও বোর্ডে আসা মানে আচ্ছা এইখানে আমি এইভাবে না দিয়ে সেলটা আছে এইভাবে কমপ্লিট করি, এইভাবে এটা বাদে দিয়ে দিলাম। আচ্ছা এই ধরনের প্রবলেমও দেখা যাচ্ছে কি এসএসসি এক্সামে বোর্ডে আসার সিকিউতে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। যে কারণে এটা আমি দেবো হচ্ছে 10 স্টার, মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। তো তোমরা সব স্টারটা দিয়ে নিবে, 3 স্টার দিয়ে নাও। দ্যাট মিনস আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, ওকে। তো এখন কোষ বিক্রিয়া, আচ্ছা কোষ বিক্রিয়া অবশ্যই আমরা লিখবো। এখন ফার্স্টে কোষ বিক্রিয়াটাই লিখি। তাহলে এটা অ্যানোডে কি হবে? অ্যানোডে অবশ্যই জারণ বিক্রিয়া হবে। তো আমি বলছি কি যে জারণ বিক্রিয়া হবে কে জারণ বিক্রিয়া দিবে? যে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বা ইলেকট্রন ছাড়ার প্রবণতা যার বেশি। তো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি হবে? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তারই বেশি হবে যে সক্রিয়তা সিরিজে, ধাতুর সক্রিয়তা সিরিজে উপরের দিকে অবস্থান করবে, ঠিক আছে। অর্থাৎ সক্রিয়তা সিরিজে যে যত উপরে থাকে বা যে যত উপরে অবস্থান করে সে তত শক্তিশালী বিজারক, অর্থাৎ সে সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে বা সে সহজেই জারণ বিক্রিয়া দিতে পারে, ঠিক আছে। তার জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বা ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তাহলে এখন আমরা তো দেখেই আসছি ছন্দটা, জিঙ্ক আর কপারের মধ্যে কে উপরে ছিল? তোমরা আবার লিখে নাও দরকার হলে। কে কেনা ম্যাগাইবার এলো জিঙ্ক ফেহকু সিলভার প্লাটিনাম গোল্ড, এই কয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজে লাগা, ঠিক আছে। আমি তোমাদের আবার লিখে দিলাম আর কি, যাতে কাজে লাগে তোমাদের। হ্যাঁ তোমরাও লিখে নাও, যত বেশি প্র্যাকটিস করবে, মানে যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বড় তুখোর, ওকে। তাহলে এখন কথা হচ্ছে এই কে আছে এখানে? জিঙ্ক আর কপার। তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে আমাদের তো মনে মনে আগেই জানা যে জিঙ্ক আর কপারের মধ্যে যে উপরে থাকবে সেই কি মানে তাকেই আমরা অ্যানোডে বসাবো, অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ করা বা তার জারণ করার প্রবণতা, মানে তার জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি। তাহলে এখন কথা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি, অর্থাৎ কাকে আমরা অ্যানোডে বসাবো? যে সিরিজের উপরে থাকবে, সক্রিয় সিরিজে যে উপরে থাকবে। তাহলে এখন সক্রিয় সিরিজে কপার আর জিঙ্কের মধ্যে কি উপরে আছে? জিঙ্ক ফেহকু, তাহলে জিঙ্ক উপরে আছে, কপারের উপরে জিঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা এই যে এটা বললাম, এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স, এই যে ছন্দটা আমি বললাম হোয়াটএভার। তো এখন জিঙ্ক কি? জিঙ্ক হচ্ছে উপরে আছে, ঠিক আছে। তো জিঙ্ক যেহেতু উপরে আছে তাহলে জিঙ্কের কি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকবে, অর্থাৎ জিঙ্ক কি বেশি শক্তিশালী বিজারক। সোজা কথায় জিঙ্কের ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। এই জন্য আমরা অর্থাৎ সিরিজে যে উপরে থাকবে, সিরিজের তুলনামূলক যে উপরে থাকবে তাকেই আমরা অ্যানোডে বসাবো, অর্থাৎ অ্যানোডে জারণ বিভব, ঠিক আছে। তাহলে এবং এই একটা প্রসেস, হ্যাঁ আর একটা প্রসেস এটা দিয়ে আমরা চেক করলাম, বলছিলাম কি যে আর একটা প্রসেস আছে, একটা প্রসেস আমরা চেক করা কমপ্লিট। আর একটা প্রসেস কি? আরেকটা প্রসেস হচ্ছে যে দুইটা, মানে এই যে দুইটা বিভব দেওয়া আছে, জিঙ্কের বিভব দেওয়া আছে, কপারের বিভব দেওয়া আছে, এইটার দেওয়া আছে হচ্ছে বিজারণ বিভব, এইটারও দেওয়া আছে বিজারণ বিভব। জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, অর্থাৎ কি জিঙ্ক 2 প্লাস মানে এই জিঙ্ক আয়ন ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা কোন বিক্রিয়ার অংশ? বিজারণ বিক্রিয়ার অংশ, অর্থাৎ এখানে কোন বিভব দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া আছে। আবার কপার 2 প্লাস এই ইলেকট্রন করে কপারে পরিণত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করা হলো বিজারণ বিক্রিয়ার মানে শর্ত। তাহলে এখন কথা হচ্ছে দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, তার মানে কি? তার মানে হলো যে দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, ভালো কথা। এখন দেখতে হবে আমার যে এই বিজারণ বিভব ট্রিক্স বা টেকনিকটা হলো, গভীর মনোযোগ দাও, ট্রিক্স বা টেকনিকটা হলো এই দুইটারই যে বিজারণ বিভব দেওয়া আছে এই দুইটার মধ্যে দুইটারই বিজারণ বিভব আমাদের বানাইতে হবে। তো এখন আমাকে বানায় দিছি অলরেডি যে দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, এবার তুমি সুন্দর মতো তোমার ট্রিক্স অ্যাপ্লাই করো।
তাহলে দুইটারই বিজারণ বিভব দ্বারা আমাদের চেক করতে হবে যে কোনটার বিজারণ বিভবের মান নেগেটিভের দিক থেকে বেশি। আচ্ছা, এটাও বিজারণ বিভব দেওয়া আছে, কারণ কি ইলেকট্রন গ্রহণ করছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক বিজারণ বিভব। তাহলে নেগেটিভ দিক থেকে মানে নেগেটিভ বা মাইনাস মান কার বেশি এটা দেখতে হবে। তাহলে এইটার মাইনাস মান বেশি, -0.76। আর কপার 2+ থেকে কপার, অর্থাৎ এটারও বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু মাইনাস মান থেকে এর মান হচ্ছে মাইনাস মান কম। কেন মাইনাস মান কম? আসলে এই তোমরা যদি হাজারি স্যারের বই বা হচ্ছে যে কোনো একটা মানে টেক্সট বুক তোমরা ভালোভাবে দেখবা যে সিরিজের উপরে যারা আছে তাদের এই নেগেটিভ মানগুলো মানে মাইনাস মানগুলো বেশি, আস্তে 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 কমে হাইড্রোজেন আসলে 0 হয়, এরপর প্লাসের দিকে যায়। ঠিক আছে, এই যে গোল্ডের সক্রিয়তা হচ্ছে সবচেয়ে কম। এই যে মানে গোল্ড তো সহজে ক্ষয় হইতেই চায় না। ঠিক আছে, হোয়াটএভার, ওইদিকে আমি যাচ্ছি না। তাইলে মাইনাসের দিক থেকে এইটার মানটা কি, এটার মাইনাস মান বা নেগেটিভ মান বড়। তাই আমরা ইজিলি বলতে পারি যে এই প্রেডিকশন এইভাবেও আমরা করতে পারি ট্রিক্সের মাধ্যমে। তো এই ট্রিক্স বা টেকনিকের মাধ্যমে আমরা দেখলাম যে জিঙ্ক সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত, অর্থাৎ ধরে আমরা অ্যানোডে বসাবো। তো এতটুকু হচ্ছে আমরা বুঝলাম, ক্লিয়ার আমাদের, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু জারণ বিক্রিয়া মানে এখানে কিন্তু আমাদের বিজারণ দেওয়া আছে, বাট আমাদের জারণ বিক্রিয়া কেমন হয়? ইলেকট্রন ছাড়ার ফলে, অর্থাৎ কি হবে? অ্যানোডে হবে হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ জিঙ্ক কি করবে? ইলেকট্রন ছাড়বে, জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন মাইনাস। কি বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া। আমি যেভাবে করতেছি এইভাবে তোমরা করলেই এক্সামে ফুল মার্কস, মানে এইভাবে তোমরা কি পরীক্ষা এক্সামে একুরেটলি করবে, ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর অ্যানোডে কি হবে? মানে অ্যানোড তো দিলাম, আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা সেটা কি কপার 2+, মানে কপার 2+ প্রথমে কি এখানে থাকে? কপার 2+ প্রথমে, আচ্ছা এখানে জিঙ্ক, এটা একটু দিয়ে নাও। জিঙ্ক প্রথমে কি ছিল? সলিড ছিল, মানে ধাতু ছিল। ওই ইলেকট্রন ত্যাগ করে কি এখানে অ্যাকোয়াস সলিউশন মানে আয়নে পরিণত হয়েছে। আর কপার 2+ প্রথমে ছিল আয়ন। হ্যাঁ, এই জিঙ্কের ত্যাগকৃত 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি কিসে পরিণত হবে? কপার ধাতুতে পরিণত হবে। এই জন্য তো কি হয়? ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন সামগ্রিক বিক্রিয়া আমরা লিখি। জারণ বিজারণ হচ্ছে, আচ্ছা এখানে কি হলো? এখানে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, তো এখন কি হইলো? জিঙ্ক প্লাস কপার 2+, এই যে ইলেকট্রন কি কাটাকাটি, কেন কাটাকাটি? এই যে জিঙ্ক ধাতুর যে 2টা ইলেকট্রন কি ত্যাগ করছে, ওই 2টা আবার কি এই কপার 2+ গ্রহণ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে জিঙ্ক প্রথমে কি জিঙ্ক হচ্ছে সলিড হিসাবে ছিল, বিক্রিয়ার আগে কি জিঙ্ক হচ্ছে সলিড হিসাবে ছিল, বিক্রিয়ার ফলে জিঙ্ক হলো কি আয়নে পরিণত হয়েছে, জিঙ্ক 2+ পরিণত হয়েছে। ঠিক আছে, আর কপার হচ্ছে প্রথমে ছিল আয়নিত অবস্থায়, বিক্রিয়ার ফলে কি ওই যে ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, বিক্রিয়ার ফলে কি এই যে গ্রহণ করে কপার ধাতুতে অর্থাৎ সলিডে পরিণত হয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। হ্যাঁ, এখন আমরা কোষ সংকেত বা সেল ডায়াগ্রাম লিখবো। তার আগে তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, আমি এইটা মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা নিচে লেখো, আমি হচ্ছে উপরে এই জায়গাটা লিখতেছি। আচ্ছা, কোষ সংকেতে বলে কি? কোষ সংকেতে বলে হচ্ছে সেল ডায়াগ্রাম, কোষ সংকেত বা সেল ডায়াগ্রাম। আচ্ছা, তো কোষ সংকেত বা সেল ডায়াগ্রামে না কি করতে হয়? বামে অ্যানোড রাখতে হয় আর হচ্ছে ডানে ক্যাথোড রাখতে হয়। ঠিক আছে, তাহলে অ্যানোডে আমরা কি দেখছি? অ্যানোড হয়েছে মানে অ্যানোডে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। ঠিক না? অ্যানোডে কি ঘটনা করছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ জারণ বিভব। এবং মাঝখানে যে লবণ সেতু আছে, এটাকে 2টা দাগ দ্বারা সোজাসুজি এরকম 2টা দাগ দ্বারা লবণ সেতু বোঝায়। ঠিক আছে, আর ডানে রাখতে হয় ক্যাথোড, তাহলে ক্যাথোডে কি হয়েছে? ক্যাথোডে হচ্ছে বিজারণ বিভব, অর্থাৎ কপার 2+ মানে কপার আয়ন কপারে পরিণত হয়েছে, কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, অর্থাৎ জিঙ্ক সলিড থেকে
তোমরা এখানে সলিড এখানে অ্যাকোয়াস দিয়ে নিতে পারো, দিয়ে নেওয়াটা বেটার, ঠিক আছে। আর নোটটা লিখে নাও যে সেল ডায়াগ্রাম লেখার জন্য বামে তো এটাই হচ্ছে আমাদের সেল ডায়াগ্রাম, মারাত্মক ইজি, ঠিক আছে। বাট তোমরা এটা দিয়ে দিবে যে কপার সলিড, আর এটা ছিল অ্যাকোয়াস সলিড, মানে এটা আয়নিত অবস্থায় ছিল, মানে একিউ, তারপর হচ্ছে এখানে ছিল জিঙ্ক সলিড, আর হচ্ছে জিঙ্ক টু মানে আয়ন একিউ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে নোটটা হবে হচ্ছে সেল ডায়াগ্রাম মানে কোষ সংকেত। সেল ডায়াগ্রাম লেখার জন্য বামে আচ্ছা লেখার জন্য বামে অ্যানোড, যেটা আমরা করলাম বামে কি রাখছি অ্যানোডের কাজটা, ঠিক আছে। বামে অ্যানোড এবং ডানে ক্যাথোড থাকবে, এবং মধ্যে এইভাবে দুটো তান্দ্রা কি লবণ সেতু বোঝাচ্ছে, ঠিক আছে। এবং মধ্যে দুটো তান্দ্রা কি সল্ট ব্রিজ বা লবণ সেতু মানে উল্লেখ করব, সল্ট ব্রিজ দেব, ব্যাস। এইভাবেই তোমরা প্রত্যেকে এই নিয়মেই দেখা যাচ্ছে কি লবণ সেতু, সরি তোমরা সবাই এই নিয়মেই সেল ডায়াগ্রাম, তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে সেল ডায়াগ্রাম তোমরা ইজিলি লিখতে পারবে। আচ্ছা, তো এতটুকু সবাই দ্রুত লিখে নিবে, আমি বোর্ডটা মুছে দেবো, দেন আমরা ম্যাথে ঢুকে যাবো। এই যে টাইপটা দেখলাম এই টাইপ দিয়েও সিকিউ বা সৃজনশীলে দেখা যাচ্ছে কি 7 মার্কস আসার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে যে 3 মার্কসের জন্য দিলে সেল, অথবা 4 মার্কস, অ্যাটলিস্ট 4 মার্কসের জন্য আসার সম্ভাবনা থাকে যে কোষ মানে কোষ বিক্রিয়া এবং হচ্ছে কোষ সংকেত বা সেল ডায়াগ্রাম লেখো, ঠিক আছে। দেখা যাচ্ছে দুইটা এক কোশ্চেনের মধ্যে 4 নম্বরে দিয়ে দিল, আসার সম্ভাবনা এরকম আছে। তো এটার জন্য 10 স্টার। দেন আমি প্রবলেমে চলে যাব। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রবলেমটা হলো এখানে ছিল হলো জিঙ্ক টু প্লাস, মানে একটা সেল ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে মাঝখানে লবণ সেতু আছে, হ্যাঁ। আর এখানে কি দেওয়া আছে কপার টু প্লাস থেকে কপার, একটা সেল ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে মানে কোষ সংকেত, ঠিক আছে। এবং আমাকে বলছে যে ইনট সেল অথবা ইএমএফ অথবা প্রমাণ তড়িৎচালক বল কত, মানে একই, মানে ইনট সেল ইএমএফ বা প্রমাণ তড়িৎচালক বল সবকিছু একই জিনিস মিন করে, ঠিক আছে। তো যেইলেও সেগুলো আর কি প্রমাণ তড়িৎচালক বল কত। তো এখানে একটা ব্যাপার হচ্ছে ইনট জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট, আর হচ্ছে ইনট কপার 2 প্লাস থেকে কপার, মানে দুটোতে বিজারণ বিভব দিয়ে দিছে, দেওয়া আছে হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। আচ্ছা, তো এখন এখানে বিষয় হচ্ছে সলিউশনে আমি যাচ্ছি। তো দুইটারই বিজারণ মানে জিঙ্ক 2 প্লাস থেকে মানে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক, এটা বিজারণ বিভব, এবং কপার আয়ন থেকে কপার, এটাও কি বিজারণ বিভব, মানে দুইটার ক্ষেত্রে বিজারণ বিভব দেওয়া আছে। এবং বলছে যে ইনট সেল বা ইএমএফ বা প্রমাণ তড়িৎচালক বল বের করো।
তাহলে প্রমাণ চলক বল যে কোনো একটা বসে ইএমএফ তো আমি ইনট সেলটাই বসে, মানে একই কথা, এই তিনটা একই জিনিস মিন করে। হ্যাঁ, যেইলাও শিখে দেবো। তাহলে এখন হচ্ছে আমি বলতেছি ইনট সেল, এই ম্যাথগুলো আমি যেভাবে করে এইভাবে করে ফেলবো, ঠিক আছে। ইকুয়ালস টু ইনট অ্যানট। হ্যাঁ, অ্যানোডে কোন ধরনের হয়, অ্যানোডে মাস্ট আমি যেভাবে করতেছি, ঠিক আছে, ওইভাবে তোমরা কি একুরেটলি করে দিবে। তাহলে হচ্ছে এক্সামে, এসএসসি এক্সামে দেখা যাচ্ছে যে যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন, দেখা যাচ্ছে একুরেটলি টু দ্য পয়েন্টে দিয়ে দিবে। আমি যেভাবে করাই ওইভাবে করে দিবে, কনসেপ্ট ঠিক রেখে, মানে সকল কিছু ঠিকঠাক করে একুরেটলি টু দ্য পয়েন্টে লিখবে, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইনট অ্যানট, অ্যানোডে কোন ধরনের বিভব হয়, জারণ বিভব। এটা তো আমরা তখন দেখে আসলাম এই ব্যাপারটা। প্লাস ইনট ক্যাথোড, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে বিজারণ বিভব, ঠিক আছে। এবং এই জিঙ্ক আর কপার, আচ্ছা মানগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। জিঙ্ক আর কপারের মধ্যে কি আছে, কে ক্যানা ম্যাগাইবার এলো জিঙ্ক ফে কু, আর গেলাম না। তাহলে এই এদের মধ্যে কি আছে, জিঙ্ক হচ্ছে কি, জিঙ্ক আর কপারের মধ্যে কে উপরে, জিঙ্ক উপরে, জিঙ্ক উপরে। তাহলে জিঙ্করে আমরা অ্যানোডে বসাবো, ঠিক আছে। তার মানে ইনট অ্যানোডে কে বসবে, জিঙ্ক বসবে। অর্থাৎ তার মানে জিঙ্ক যে অ্যানোডে বসাবো, অ্যানোডে কোন ধরনের বিভব হয়, জারণ বিভব। জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন। অর্থাৎ জিঙ্ক ধাতু জিঙ্ক আয়নে, অর্থাৎ জিঙ্ক 2+ পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি ইনট জিঙ্ক 2+ প্লাস ইনট নিচে কি আছে, কপার ধাতু, কপার 2+ কিসে পরিণত হবে, কপারে পরিণত হবে, মানে কপার আয়ন কপার ধাতুতে পরিণত হবে। অর্থাৎ এখানে বিজারণ, এখানে জারণ বিভব আর এখানে বিজারণ বিভব, মানে এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে, জিঙ্ক 2+ পরিণত হয়েছে, মানে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে, আর এখানে বিজারণ হয়েছে, অর্থাৎ কপার আয়ন কপার ধাতুতে পরিণত হয়েছে। ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে এই যে জিঙ্ক 2+ যে পরিণত হয়েছে, এই যে এইখানে যে দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা কি, মানে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক, এটা হচ্ছে বিজারণ বিভব। মানে কি, জিঙ্ক আয়ন ছিল, এই দুইটা ইলেকট্রন ত্যাগ, সরি এই দুইটা ইলেকট্রন, মানে জিঙ্ক আয়ন ছিল, জিঙ্ক 2+ ছিল, এই দুইটা ইলেকট্রন মানে 2 ইলেকট্রন মাইনাস মানে গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে দেওয়া আছে বিজারণ বিভব। বাট আমরা তো বিজারণ বিভব নিয়ে এখানে ডিল করতেছি না, আমরা এখানে জারণ বিভব নিয়ে ডিল করতেছি। বি কেয়ারফুল। আমরা এখানে তোমরা রেড কালিতে একটা মার্ক করে দিতে পারো, যাতে তোমাদের এটা মনে থাকে, এই ব্যাপারটা তোমরা কি একদম কনসিয়াসলি তোমরা বুঝতে পারো ভালোভাবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি নিয়ে ডিল করতেছি, এখানে আমরা জারণ বিভব নিয়ে ডিল করতেছি, আর এখানে দেওয়া আছে বিজারণ বিভব। তো বিজারণ বিভবের মান দিলে তো হবে না, তাহলে কি এখানে দেওয়া আমরা ডিল করতেছি জারণ বিভব নিয়ে, কিন্তু এখানে দেওয়া আছে বিজারণ বিভব, অর্থাৎ উল্টাটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন জারণ বিভব নিতে চাই, তাহলে এটাকে উল্টায় নিতে হবে, অর্থাৎ মাইনাস দেওয়া আছে, তাহলে নিতে হবে কি প্লাস। তাহলে আমি এখান থেকে ভালোভাবে কালি দিয়ে লিখতেছি, অর্থাৎ প্লাস 0.76। আর এখানে আমাদের কি দরকার, এখানে দরকার বিজারণ বিভব, আর এখানে দেওয়া আছে কি কপার আয়ন থেকে কপার, কপার আয়ন থেকে কপার, অর্থাৎ বিজারণ বিভবই দেওয়া আছে, অর্থাৎ সেম ম্যানটা মানে প্লাস, এবার সেম ম্যানটাই বসে যাবে, অর্থাৎ প্লাস 0.34 ভোল্ট। হ্যাঁ, প্লাস 0.34 ভোল্ট। তাহলে এখানে কত আসে, 4 না সরি, আচ্ছা এখানে কত আসে হিসাব করলে প্লাস 1.1 ভোল্ট। তো এইটাই হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষটার ইএমএফ বা প্রমাণ তড়িৎচালক বল বা ইনট সেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে তোমাদের এই ম্যাথটা বুঝতে পারছো, এবং এই ম্যাথটা 10 স্টার। দেখা যাচ্ছে এইরকম ম্যাথও যেমন আমাদের প্রচুর পরিমাণে বাটির ম্যাথ আসে, বাটির ম্যাথ এই কিচ্ছু না, জাস্ট এই সেম কনসেপ্টই অ্যাপ্লাই হয়, জাস্ট সিম্পল একটা ব্যাপার বোঝা লাগে, সিম্পল এক লাইনের একটা ব্যাপার বুঝলেই, এক লাইনের একটা কনসেপ্ট ক্লিয়ার হলে এই ম্যাথ হচ্ছে মানে বাটির ম্যাথ একদম আমাদের কাছে পান্তা ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফলশ্রুতিতে এই ম্যাথটা হচ্ছে কি 10 স্টার দিয়ে নাও, মানে আমার 3 স্টার দিয়ে নাও, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, ঠিক আছে। তো স্টার দিয়ে নাও, আমি হচ্ছে পরের প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, পরের প্রবলেমটা হচ্ছে আয়রন অ্যান্ড জিঙ্ক এখানে কি করছে, যে ইলেকট্রোকেমিক্যাল সেল
মানে আয়রন এন্ড জিঙ্ক দ্বারা আমরা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল ধরো বানাইছি, মানে তড়িৎ রাসায়নিক কোষ আর কি। ঠিক আছে, যেখানে আমরা কি করছি যে এবং বললাম যে এটার ইনার্ট সেল কত। হ্যাঁ, ইনার্ট সেল মানে প্রমাণ তড়িৎচালক বল বা হচ্ছে ইএমএফ বা ইনার্ট সেল ইকুয়ালস টু হোয়াট। এবং হচ্ছে আমাদের তো ওই যে বিভব মানে বিজন বিভবের মানটা দেওয়াটা হচ্ছে আমাদের জন্য মানে বেটার হবে। ইনার্ট জিঙ্ক থেকে এটা তো দেওয়া আছে জারণ বিভব প্রথমটা, ইনার্ট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস দেওয়া আছে মনে করো যে প্লাস 0.76 ভোল্ট, প্লাস 0.76 ভোল্ট। হ্যাঁ, আর হচ্ছে ইনট আয়রন 2 প্লাস থেকে আয়রন এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের মাইনাস 0.44 ভোল্ট। ঠিক আছে, তো এখন আমরা এটা বের করি। সলিউশন ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানোড। অ্যানোডে কি হয় আমরা সবসময় জানি যে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে অ্যানোডে জারণ বিভব হয়, প্লাস ক্যাথোডে কি হয় ইনট না প্লাস ইনট। আমি যে নিয়মে করি ম্যাথগুলো তোমরা এই নিয়মে করে ফেলবে। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিভব হয়। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে জারণ বিভবকে দিবে আর বিজারণ বিভবকে দিবে, কেমনে বুঝবো? তো এই জন্য আমরা তো সক্রিয়তা সিরিজের সাহায্য নিতেই পারি। তার আগে আমরা দুইটারই বিজারণ বিভব বসে আছে, এটা যদি বিজারণ বিভব বসাই তার মানে কি জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস 0.76, আর এটা যদি এটা তো বিজারণ বিভব দেওয়াই আছে মানে আয়রন 2 প্লাস অর্থাৎ ফেরাস আয়ন থেকে আয়রন। ঠিক আছে, ভালো কথা, মাইনাস 0.44। তাহলে মাইনাসের দিক থেকে মানে বিজারণ বিভব দুইটা বিজারণ বিভব মানে দুইটাকেই বিজারণ বিভবে নেওয়ার পর যার মাইনাসের মান মানে যার মাইনাস বা নেগেটিভ মান বড় হবে তাহলে আমরা বুঝবো যে ওই রেসপেক্টে ওইটাই হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত, যেটা আমরা দেখলাম জিঙ্ক। তো কথা হচ্ছে সেটা নয় আমরা বুঝলাম এই একভাবে আমরা দেখলাম টেকনিক খাটায়। আর একটা টেকনিক কি দেখছিলাম সক্রিয়তা সিরিজ, যেটা আমরা মনে রাখছি ওই টেকনিকটা অ্যাপ্লাই করি। তাহলে কে কে ছিল? কে ক্যানা, ম্যাগাইবার, এলো, জিঙ্ক, ফে, কো। এবার হচ্ছে সিলভার, প্লাটিনাম, গোল্ড, বাট ওইগুলোতে আমি গেলাম না। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে এখানে জিঙ্ক আর আয়রনের মধ্যে কি উপরে? হ্যাঁ, এখানেও আমরা টেকনিক খাটায় দেখলাম যে হ্যাঁ ঠিক আছে জিঙ্ক আর আয়রনের মধ্যে জিঙ্ক উপরে, তার মানে জিঙ্করে আমরা অ্যানোডে বসাবো। ঠিক আছে, তো আমরা অ্যানোডে বসাই। তাহলে ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস হচ্ছে ইনট ক্যাথোডে কি হয়েছে আয়রন 2 প্লাস থেকে আয়রন। ঠিক আছে, মানে ঠিক আছে আমরা বুঝলাম। তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে জারণ বিভবে দেওয়া আছে, ভালো কথা, তার মানে প্লাস 0.76 প্লাস ইনট আয়রন 2 প্লাস থেকে আয়রন 2 প্লাস থেকে আয়রন। হ্যাঁ, এটা বিজারণ বিভব দরকার ছিল, বিজারণ বিভবে দিচ্ছে, অর্থাৎ সেম মানে রাখলাম যে মাইনাস 0.44। তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ প্লাস 0.76 মাইনাস 0.44। তাহলে এখানে কত আসে? এখানে আমাদের আসে হচ্ছে প্লাস 0.32 ভোল্ট, প্লাস 0.32 ভোল্ট। আমি আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই দ্রুত লিখে নিবে। তো এইটাও 10 স্টার প্রবলেম ছিল, বাট কারণ হচ্ছে এই টাইপের প্রবলেম আসার সম্ভাবনা আছে। সবাই স্টারটা দিয়ে নাও। আচ্ছা, আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, প্রবলেমটা হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে কি আমাদের একটা
এখানে দেওয়া আছে অ্যানোডের কাজটা, অর্থাৎ আমাদের একটা সেল ডায়াগ্রাম দেওয়া আছে, মানে কোষ সংকেত। এখানে লবণ সেতু এবং সিলভার প্লাস থেকে সিলভার। হ্যাঁ, ওরা আমাদের বলছে যে ইনার্ট সেল কত, মানে প্রমাণ তড়িৎচালক বল ইনার্ট সেল বা ইএমএফ বা ইনার্ট সেল কত, হ্যাঁ ওয়াট। এবং ওরা আমাকে দিয়ে দিছে যে ইনট জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ইকুয়ালস টু মাইনাস 0.76 ভোল্ট এবং ইনট সিলভার থেকে সিলভার প্লাস ইকুয়ালস টু মাইনাস 0.79 মাইনাস 0.79 ভোল্ট। হ্যাঁ, এটা ইনট সেলটা বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ম্যাথটা শুরু করি। সলিউশন যে আমাদের ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানোড। অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হবে? জারণ। হ্যাঁ, কোন ধরনের বিভব? জারণ বিভব, ঠিক আছে, জারণ বিভব প্লাস ইনট ক্যাথোড। ক্যাথোডে কোন ধরনের বিভব? বিজারণ বিভব। এখন প্রশ্ন হচ্ছে যে এই, আচ্ছা আমাদের এই যে সেল ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে সেল ডায়াগ্রাম দেখেই আমরা বুঝতে পারছি যে কে অ্যানোড আর কে ক্যাথোড। কারণ আমরা জানি কি, সেল ডায়াগ্রামে আমরা জানি যে অ্যানোড বসে বামে, ক্যাথোড বসে ডানে। এখন মনে করো যে আমাদের সেল ডায়াগ্রাম দিয়ে দেয় না, তখন আমরা কি করব? তখন আমরা ওই যে ট্রিক্সটা খাটাবো, দুইটারই বিজারণ বিভবে নিব। যেমন এখানে এটা দেওয়া আছে বিজারণ বিভব, ভালো কথা, বাট এটা দেওয়া আছে জারণ বিভব, এটা আমরা উল্টাবো, মানে বিজারণ বিভবে নিয়ে আসবো, অর্থাৎ তখন হবে প্লাস 0.79। তাহলে আমরা দেখতেছি বিজারণ বিভবের নেগেটিভ মান কার বেশি? জিঙ্কের বেশি, কাজেই জিঙ্ক হবে কি? জিঙ্ক হবে অ্যানোডে। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে বের করতে পারবো। আর একটা ট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, আমাদের মনে আছেই, মানে যেগুলো আর কি আসার মতো। তো সেটা আমরা করি, মানে বসাই। সেটা কি? কে কেনা মেগাইবার এলো জিঙ্ক ফে কু সিলভার প্লাটিনাম গোল্ড। তাহলে এখন আমাদের জিঙ্ক আর সিলভারের মধ্যে কে উপরে আছে? জিঙ্ক আর সিলভারের মধ্যে অবশ্যই জিঙ্ক উপরে আছে, কাজেই জিঙ্ক হচ্ছে আমাদের অ্যানোডে বসবে। তাহলে আমরা ম্যাথটা করি, ভেরি ইজি ম্যাথ। ইনট জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, মানে জিঙ্ক টু প্লাস, প্লাস ইনট ক্যাথোডে কি? বিজারণ বিভব, অর্থাৎ সিলভার প্লাস থেকে সিলভার, ঠিক আছে। তাহলে ইনট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, অর্থাৎ এখানে কি দেওয়া আছে? বিজারণ বিভব, বাট আমরা করতেছি এটা হচ্ছে জারণ বিভব, মানে ম্যাথটাতে আমাদের জিঙ্কের কি? জারণ বিভব। তার মানে এটারে কিন্তু কোশ্চেনে তুমি যদি ভুল করো, এই জন্য হচ্ছে তোমাকে বিজারণ বিভব দিয়ে রাখছে, বাট এটা তো মারাত্মক ইজি, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস। এটা একটু চোখ কান করে রাখলেই আমাদের হবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি? এটা উল্টে দিলে 0.76, হ্যাঁ, প্লাস 0.76। এবং এইখানে কি? এখানে সিলভার প্লাস থেকে সিলভার, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, হ্যাঁ, প্লাস 0.6 এবং সিলভার প্লাস থেকে সিলভার, এটার উল্টান লাগবে, অর্থাৎ প্লাস 0.79, ঠিক আছে, প্লাস 0.79। এই যে এখানে কি করছে? এখানে আমরা জারণ বিভব দিয়ে রাখছে, বাট এটা কি? এটাও আমাদের কিছু নিতে হবে, বিজারণ বিভব নিতে হবে, কারণ সিলভার প্লাস থেকে সিলভার, ঠিক আছে, মানে সিলভার আয়ন থেকে সিলভার। তাহলে প্লাস 0.79 উল্টেছি আর কি। এখন কথা হচ্ছে এইখানে কিন্তু ভুলেও 1 2 এগুলো দ্বারা গুণ করা যাবে না, ভুলেও কোনো কিছু দ্বারা গুণ করা যাবে না। কারণ হচ্ছে আমরা কি এখানে জারণ বিজারণ, মানে এখানে আমরা জারণ বিজারণ দিয়ে ডিল করতেছি না, এখানে আমরা মানে ভোল্টের মান নিয়ে ডিল করতেছি, ঠিক আছে। তাই এটাই লেখানো আছে, ভুলেও কিছু দিয়ে গুণ করা যাবে না। হ্যাঁ, ভুলেও কিছু দিয়ে গুণ করা যাবে না, কেন? ভোল্টেজ নিয়ে ডিল করতেছি। এখানে আমরা জারণ বিয়োগ করতেছি, এখানে কি করতেছি? আমরা ভোল্টেজ নিয়ে ডিল করতেছি। ভুলেও কিছু দিয়ে গুণ করা যাবে না। কেননা এখানে কি নিয়ে ডিল করতেছি? এখানে ভোল্টেজ নিয়ে ডিল করতেছি, ভোল্টেজ নিয়ে ডিল করতেছি। আচ্ছা, যেমন এখানে আমরা ভোল্টেজ বা বিভবের মান নিয়ে ডিল করতেছি, ঠিক না? আমরা তো এখানে আর জারণ বিজারণ করতেছি না, এখানে তো আমরা জারণ বিজারণ সলভ করতেছি না যে আমরা 1 2 এগুলো দ্বারা গুণ করে সমতা করবো না।
এখানে আমরা ভোল্টেজ নিয়ে ডিল করতেছি, এখানে ভোল্টেজের ক্ষেত্রে ভুলে এই ধরনের ম্যাথে 1 2 এগুলো কোনো কিছু দ্বারা গুণ করা লাগে না, যেটা আছে ওইটাই রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মান কত আসে, প্লাস 1.55 ভোল্ট। এটাই আমাদের আনসার। আলহামদুলিল্লাহ, আমি আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এটা একটা প্রবলেম। আচ্ছা, আগেটা তো তোমরা 10 স্টার মানে আমার 3 স্টার দিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ প্রবলেম, এবং এটাও দেখা যাচ্ছে আমাদের 10 স্টার ম্যাথ, অর্থাৎ এই ধরনের প্রবলেম আসার সম্ভাবনা আছে। ওকে, তো ওরা আমাদের বলছে যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম দ্বারা, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম স্পেলিং কি, ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করছি, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল। এবং আমাকে বলছে যে ইনার সেল কত। এবং এখানে আমাদের যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে ওরা দিচ্ছে হচ্ছে ইনট ম্যাগনেসিয়াম আয়ন থেকে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, অর্থাৎ কি এটা বিজারণ বিভব দেওয়া আছে -2.36 ভোল্ট। হ্যাঁ, আর হচ্ছে ইনট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে দেওয়া আছে -1.66 ভোল্ট। এটা আমরা সলিউশন করি। তো এখানে কোনো কিছু না, দ্যাটস সিম্পল। ইনট সেল আমরা বের করব, সেম নিয়ম। ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানোড। অ্যানোড হচ্ছে জারণ বিভব প্লাস ইনট ক্যাথোড। ক্যাথোড হলো বিজারণ বিভব তাহলে ইনট অ্যানোডে কি হবে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম নিয়ে তো ডিল, তো তাহলে আমরা জানি কি কে কেনা ম্যাগাইবার এলো জিঙ্ক ফেহকু, ব্যাস এই কটা নিয়ে ডিল করি আপাতত। তাহলে এখানে কে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। কে আছে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ডিল হচ্ছে কাদের নিয়ে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম ডিল হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি উপরে অবস্থিত, ম্যাগনেসিয়াম। কাজে ম্যাগনেসিয়াম আমরা ইজিলি বুঝতে পারতেছি, ম্যাগনেসিয়াম অ্যানোডে বসবে। আবার এখানে আমরা যদি এই দুইটারই যদি আমরা বিজারণ বিভবে নিয়ে যাই, এটা -2.36, এটা হচ্ছে -1.66, অর্থাৎ নেগেটিভের দিক দিয়ে মান বড় কার, মানে বিজারণ বিভবে দুইটারই নিলাম। এরপর আমরা দেখতেছি যে বিজারণ বিভবের মান নেগেটিভের দিক থেকে বড় কার, ম্যাগনেসিয়াম, মানে এইটার, অর্থাৎ ম্যাগনেসিয়াম আমরা দুইটা দ্বারাই চেক করে দেখলাম যে হ্যাঁ অবশ্যই মিলতে বাধ্য, ঠিক আছে আমাদের। তাহলে আমাদের কি বসবে, ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ হবে, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের জারণ বিভব হবে। আচ্ছা, মানে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ অ্যানোডে বসবে, সোজা কথা। অর্থাৎ ইনট ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে মানে সোজা কথা জারণ হয়েছে ম্যাগনেসিয়াম 2+, এবং ইনট ক্যাথোড। ক্যাথোডে কি হবে, বিজারণ হবে, অর্থাৎ এগুলো ইলেকট্রন গ্রহণ করবে। ইনট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। এবং এখানে কিন্তু ভুলেও কোনো কিছু দ্বারা গুণ হবে না। কেন গুণ হবে না, কারণ হচ্ছে আমরা ভোল্টেজ নিয়ে ডিল করতেছি, ঠিক আছে। সিম্পল যে মান আছে ওই মানই বসাই দিতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এনে দেওয়া আছে বিজারণ বিভব, বাট আমাদের এখানে জারণ বিভব, তার মানে এটার উল্টোই তো হবে, মাইনাস আছে প্লাস হবে, ঠিক আছে। অর্থাৎ +2.36 প্লাস ইনট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এটা হচ্ছে বিজারণ বিভব, এখানেও দেওয়া আছে বিজারণ বিভব, অর্থাৎ -1.66। তাহলে এখানে কি হবে, +2.36 -1.66। তাহলে আলটিমেটলি আনসার কত আসে, আমাদের আলটিমেটলি আনসার আসে হচ্ছে +0.7 ভোল্ট, +0.7
ভোল্ট। এটি হচ্ছে আমাদের আনসার। আলহামদুলিল্লাহ। তো তোমরা হচ্ছে এতটুকু লিখে নাও, আমি SW দেবো। আচ্ছা, SW হচ্ছে CW এর পরে একবার রিভিশন। ক্লাস শেষ হওয়ার পর তোমরা যে কাজটা করবে, SW তে সাথে সাথে CW পড়াগুলো একবার রিভিশন দিবে। এটা করতে তোমাদের বড় 30 মিনিটস লাগতে পারে। মানে চেয়ার টেবিল থেকে ওঠার আগে কি করবে একবার পড়াগুলো রিভিশন দিয়ে নেবে। বড় 30 মিনিটস টাইম লাগতে পারে CW এর পড়াগুলো একবার রিভিশন, ঠিক আছে? এরপর তোমরা যখন কেমিস্ট্রি তোমাদের স্কেজুলের পড়া পড়বে, ঠিক আছে, তখন কেমিস্ট্রি স্লটে যখন পড়া আসবে তখন হচ্ছে কি করবে, তখন এই SW কাজগুলো এইভাবে করবে যে CW এর পড়াগুলো SW করা, অর্থাৎ যে ম্যাথগুলো করে সেগুলো কি লিখে 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 প্র্যাকটিস করা, মানে সলভ করা, ঠিক আছে? CW এর পড়াগুলো SW যেমন ম্যাথগুলো কি করবে, লিখে লিখে করবে, ঠিক আছে? আমি তো ক্লাসে বুঝাই দিচ্ছি, এখন তোমরা দেখবে যে নিজে নিজে না দেখে করা ট্রাই করে দেখবে, পারবে ইনশাআল্লাহ। CW এর পড়াগুলো SW করা। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার রিডিং, মানে তড়িৎ রসায়নের যে চ্যাপ্টারটা আছে ইলেকট্রো কেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন চ্যাপ্টার রিডিং। হ্যাঁ, তো তোমরা হচ্ছে এটা বুঝে বুঝে রিডিং দেওয়ার ট্রাই করবে। এবং মজার ব্যাপার হলো হাজারি স্যারের বই থেকে এই যেটা রিডিং দিবে, জাস্ট কি একবার জাস্ট রিডিং, মানে একবার রিডিং হয়ে গেল। হাজারি স্যারের বই থেকে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার একবার রিডিং। হ্যাঁ, এবং একবার যে রিডিং দিবে বুঝে রিডিং দেওয়ার ট্রাই করবে, বাট না বুঝলে নাই কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট এই যে সিরিয়ালের পড়াগুলো একবার রিভিশন একদম বুঝে বুঝে একদম সকল কিছু যেন বুঝতে পারো, এইভাবে করে, কারণ মানে এগুলোই মূলত তোমাদের এক্সামে লাগবে ইনশাআল্লাহ। অ্যান্ড এই যে সিরিয়ালের পড়া যেগুলো প্র্যাকটিস করবে, এগুলো হচ্ছে ওইভাবে দেখা যাচ্ছে একদম বেস্টভাবে হচ্ছে কি করার ট্রাই করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ছিল ক্লাস। নেক্সট ক্লাস আশা করি তোমাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।